কবিতা নামে একটি মেয়ে তার দাদা বিজয়ের সাথে ট্রেনে করে কলকাতায় যাচ্ছিল। সে কলকাতার একটা ভালো কলেজে অ্যাডমিশন নিয়েছিল। তার বাড়ি থেকে যেহেতু তার কলেজ অনেকটাই পথ দূরত্বে ছিল, সেই কারণে সে একটা গার্লস হোস্টেলে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। আর সেই মতো তারা কলকাতায় যাচ্ছিল। কিরে বোন, নতুন কলেজ, নতুন পরিবেশ, তুই কোনো চিন্তা করছিস না তো? না না দাদা, কেন চিন্তা করব? আর আমার তো খুব আনন্দই হচ্ছে। নতুন জায়গা, নতুন পরিবেশ বলে কথা। আমি বেশ আনন্দেই আছি। আর কি বা করব বল, আমি তো ভালো কোনো হোস্টেলের সন্ধানে পেলাম না, আর এই হোস্টেলটা কমের মধ্যে পেয়ে গেলাম। আর তুমি চিন্তা করিস না। আর শোন, কোনো সমস্যা হলে আমাকে কিন্তু তুই সব কথা জানাবি। হ্যাঁ দাদা, তুমি নিশ্চিন্তে বাড়ি যেও। আর আমি কোনো সমস্যা হলে তোমায় নিশ্চয়ই জানাবো। কিছুক্ষণ বাদে তাদের ট্রেন কলকাতায় এসে পৌঁছায়। তখন রাত অনেক বেজে গেছিল। তাদের ট্রেনটা একই অনেক লেট করে এসেছিল। তখন তাও ঘড়িতে মোটামুটি 11টা বাজে। এরপর সেখান থেকে তারা একটা অটো ধরে সেই গার্লস হোস্টেলের উদ্দেশ্যে রওনা হয়। এর কিছুক্ষণ বাদে তারা গার্লস হোস্টেলের সামনে এসে পৌঁছায়। কবিতা সেই গার্লস হোস্টেলটাকে খুব ভালোভাবেই লক্ষ্য করছিল। বলছি দাদা, এই গার্লস হোস্টেলের পরিবেশটা বড্ড নিঝুম লাগছে। আর এই গার্লস হোস্টেলটা বড্ড পুরনো দিনের মনে হচ্ছে। দেখো কেমন একটা যেন লাগছে না? হ্যাঁ কবিতা, হোস্টেলটা একটু পুরনোই লাগছে আমার। ঠিক আছে, তুই চিন্তা করিস না, চল ভেতরে যাই। এরপর তারা গার্লস হোস্টেলের ভেতরে পৌঁছতেই তারা দেখে যে সেখানে তখন কারেন্ট অফ ছিল, আর সেখানে একটা মোমবাতি মেঝের মধ্যে রাখা ছিল। তাদের দেখে সেখানে গার্লস হোস্টেলে থাকা ছন্দা মাসি তাদের দুজনকে বসতে বলে। কি হলো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো ওখানে। আচ্ছা, এখানে কি প্রতিদিনই কারেন্ট থাকে না রাতের বেলা? কিছুদিন ধরে আমাদের এখানে রাতের দিকে কারেন্ট থাকছে না। আর তাতে তো আমাদের এখানে কারোর কোনো সমস্যাই হয় না। আচ্ছা, একটা কথা বলুন, হোস্টেলে তো কাউকে দেখতে পাচ্ছি না, সবাই কোথায়? সবাই এখন ঘুমিয়ে পড়েছে, তাই তুমি দেখতে পাচ্ছ না। কিন্তু সবাই এত তাড়াতাড়ি কেন ঘুমিয়ে পড়ে? তাড়াতাড়ির কি হয়েছে? রাত তো এখন অনেক হয়েছে, এখন ঘুমাবে না তো কখন ঘুমাবে শুনি? না না, আসলে আমার দাদা একটু মজা করে বলল, এই আর কি। এই হোস্টেলে থাকতে গেলে তোমাকেও কিছু নিয়ম মেনে চলতে হবে। আমি তোমায় সব কথা একে একে বলে দেব, তোমাকে সেগুলো পালন করতে হবে কিন্তু। ছন্দা মাসির মুখে এই কথা শুনে বিজয়, কবিতা দুজনেই একটু অবাকই হয়েছিল, কিন্তু তবু তারা সেই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিল না। আচ্ছা বোন, শোন, তুই ভালোভাবে থাকিস, আমি এখন বাড়ি গেলাম রে। আর কোনো সমস্যা হলে আমায় ফোন করিস। দাদা, তুমি কোনো চিন্তা করো না, আমার এখানে থাকতে কোনো সমস্যা হবে না। এরপর কবিতার দাদা বিজয় সেখান থেকে বেরিয়ে গেল, আর তারপর সে বাইরে গিয়ে তার বাড়ির লোককে ফোন করতে লাগল। হ্যাঁ মা, হোস্টেলের পরিবেশ সব ঠিকঠাক আছে, আর তুমি কোনো চিন্তা করো না। আর এখানে আমার ছন্দা মাসির সাথে কথা হয়ে গেছে, আর কোনো সমস্যা হলে উনি তো আছেন এই হোস্টেলে সব সময়। এরপর ছন্দামাসি কবিতাকে তার থাকার জন্য তার ঘরে নিয়ে এলো। কবিতা খুব ভালোভাবে সেই ঘরটির চারপাশে দেখতে লাগল। বলছিলাম ছন্দামাসি, আমাকে কি এখন থেকে এই ঘরেই থাকতে হবে? আর কি কোনো ভালো ঘর নেই? ঘর কেন থাকবে না? কিন্তু সেই ঘরে তো তুমি থাকতে পারবে না। এটা আমার ঘর, এই ঘরেই একমাত্র তুমি থাকতে পারবে। কিন্তু অন্য কোনো ঘরে আমি কেন থাকতে পারবো না ছন্দামাসি? এই ঘরে থাকতে তো আমার একটু একা একা লাগবে, আর অন্য ঘরে থাকলে তো আমি অনেক বান্ধবীও পেতে পারি। শোনো মেয়ে, বেশি কথা বলা আমি একেবারে পছন্দ করি না। আমি যখন তোমাকে বলেছি এই ঘরে থাকতে, তো তুমি এই ঘরেই থাকবে। আর শোনো, আমি বলা না পর্যন্ত তুমি এই ঘর থেকে বেরাবে না। যাই হয়ে যাক, তুমি আমায় ডাকবে। আমি আসার পরে তুমি আমার সাথে এই ঘর থেকে বের হবে। এখন তুমি চুপ করে এই ঘরে বসো, আমি তোমার জন্য খাওয়ার ব্যবস্থা করছি।
ছন্দামাসি সেই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে কবিতা যখন ঘরে একা বসেছিল তখন সে একটু মন খারাপই করতে লাগল। কিন্তু তার কি করার ছিল? তার কলকাতার ভালো কলেজে সে এখন ভর্তি হয়েছে, আর তাকে তো এখানে থেকেই পড়াশুনো করতে হবে। সে তখনও ভালো কোনো হোস্টেলের সন্ধান পায়নি বলে এই হোস্টেলেই সে থাকার সিদ্ধান্ত নিয়েছিল, আর তাই তো তাকে এখন থেকে এখানে এক প্রকার মানিয়ে নিয়েই থাকতে হবে। এরপর কবিতার ফোন বেজে উঠল। তাকে তার দাদা ফোন করেছিল। হ্যাঁ দাদা, কোনো চিন্তা ভাবনা করো না, এখানে সব কিছু ঠিকঠাকই আছে। আর হ্যাঁ, ছন্দামাসি আমার জন্য খাবার আনতে গেছে। ঠিক আছে, আমি এখন রাখছি তাহলে। এর কিছুক্ষণ পরে ঘরের মধ্যে ছন্দামাসি হাতে একটা থালা করে কিছু খাবার নিয়ে এসে ঘরে প্রবেশ করল। খাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো। আমি বেশি রাত জাগা একেবারে পছন্দ করি না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়বো। এরপর ছন্দামাসি ঘর থেকে চলে গেল। কবিতা ঘরের মধ্যে ঘুমানোর অনেক চেষ্টাই করছিল, কিন্তু তার নতুন জায়গা বলে কিছুতেই সেখানে তার ঘুম আসছিল না। নানান কথা মাথার মধ্যে তখন ঘুরছিল। এরপর কবিতার কানে কিছু মহিলার কান্নার আওয়াজ ভেসে আসলো, আর যেগুলি শোনার পরে কবিতা প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। কবিতা খাটের উপরে উঠে বসল। সে ভাবল সে বাইরে গিয়ে দেখবে যে কি ঘটনা ঘটছে, কিন্তু ছন্দামাসি তাকে যেহেতু বাইরে বেড়াতে বারণ করেছিলেন, সেই কারণে সে বেড়াতেও একটু ভয় পাচ্ছিল। যতই হোক, সেখানে তাকে বারণ করেছে বলে সে বাইরে বেড়ালো না, কারণ সে ভাবছিল যদি সে বাইরে যায় তাহলে ছন্দামাসি হয়তো তার উপর রাগ করবে। কিছুক্ষণ বাদে ছন্দামাসি যখন ঘরে প্রবেশ করল, তখন ছন্দামাসি তাকে বলতে লাগল, কি ব্যাপার, এত রাত হয়েছে, তুমি এখনো জেগে আছো কেন? ঘুমাবে না? ছন্দামাসি, বাইরে কিছু মেয়ের কান্নার আওয়াজ পেলাম। ওটা ওটা কিসের আওয়াজ ছিল? ওরা কেন এভাবে কাঁদছিল ছন্দামাসি? তুমি ভুল শুনেছ, ওটা কোনো কান্নার আওয়াজ ছিল না। আর এই কারণেই তো তোমাকে আমি তাড়াতাড়ি করে ঘুমাতে বলেছিলাম। এখনই ঘুমিয়ে পড়ো তুমি। তার মুখে এ কথা শুনে কবিতা একটু সন্দেহ করতে লাগল। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। কোনো মতে সে খাটে শুয়ে একটু ভয় ভয় সে ঘুমানোর চেষ্টা করে। এরপর রাত কেটে গিয়ে ভোর হয়ে যায়। কবিতা তার কলেজের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কবিতা যখন কলেজে গেল তখন সেখানে অনেক ছেলে মেয়েকে সে দেখতে পেল। কবিতা তাদের দেখে তার মনে অনেক আনন্দ হতে লাগল। সে আগের রাত্রে কি ঘটেছে সেই মনে রাখল না। সেদিন তার কলেজের প্রথম ক্লাস ছিল, তাই ক্লাসে সমস্ত স্টুডেন্টরা ক্লাসে এসেছিল। সবার সঙ্গে কবিতা খুব আনন্দ করে প্রথম ক্লাস করেছিল। এরপর কলেজে ক্লাসের শেষে কবিতার সঙ্গে মিতালি বলে একটা মেয়ের আলাপ হয়েছিল। সে কবিতার সাথে অনেক গল্প করতে লাগল। কবিতা, কলকাতায় এসে কোথায় থাকা হচ্ছে? এই তো আমাদের কলেজ থেকে 10 মিনিট দূরত্বে যে হোস্টেলটা আছে না, গার্লস হোস্টেল, ওখানে আমি থাকি। তুমি কোন হোস্টেলের কথা বলছো আমি সেটা জানি না, তবে আমি শুনেছি এখান থেকে 10 মিনিট দূরত্বে একটা হোস্টেল ছিল। সেই হোস্টেল তো বহুদিন আগেই বন্ধ হয়ে গেছে, কারণ সেই হোস্টেলে একবার আগুন লেগে সেখানে থাকা সবাই মারা যায়, আর তারপর থেকে সেই হোস্টেল বন্ধ হয়ে যায়। আর তারপরে নাকি সেখানে যারাই যেত তারা রাতের দিকে কান্নার আওয়াজ পেত, তাই সেই হোস্টেলের ধারে কাছেও তো কোনো মানুষ ঘেঁষত না। এমন সময় সেখানে অনেক এসে উপস্থিত হল। তাদের সেই কথা কেটে গেল। আরে মিতালি, কি এত গল্প করছিস তোরা? আমাকে একটু বল শুনি। আরে সেরকম কিছুই না, চল না আজকে সবাই মিলে আমরা বিকালে একটু ঘুরে আসি, তারপরে না বাড়ি ফেরা যাবে। এরপর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কবিতা যখন তার হোস্টেলে ফিরছিল তখন অনেক রাত হয়ে গেছিল। সে তখন রাস্তায় একাই ছিল। এরপর কবিতা হোস্টেলে ঢুকে সরাসরি তার ঘরে গিয়ে বসে পড়ল। কিছুক্ষণের মধ্যে ছন্দামাসি প্রচণ্ড রাগের সহকারে সেই ঘরে এসে কবিতার উপরে প্রচণ্ড রাগান্বিত হয়ে কিছু কথা কবিতাকে বলতে লাগল। ঘড়িতে কটা বাজে দেখেছো? এত রাত করে কেন ফিরলে এই হোস্টেলে? জানো না এই হোস্টেলে থাকতে গেলে কিছু নিয়ম আছে? কিন্তু এমন কি রাত হয়েছে,
আর তাছাড়াও আমি আজকে একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরলাম, আর আমি এবার থেকে আর এরকম কাজ করব না। কবিতার যেন সেই হোস্টেলের পরিবেশ একটুও ভালো লাগছিল না। সে তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে এক প্রকার ভয়ে ভয়ে সেখানে ঘুমানোর চেষ্টা করল। কিছুক্ষণ পরে আবারও সেই কান্নার আওয়াজ কবিতার কানে ভেসে আসে। কবিতা এবার অনেক বেশি ভয় পেয়ে গেছিল। এরপর কবিতা ঠিক করল যে কি এমন হচ্ছে তা সে নিজের চোখে দেখবে। আর তাই সেই কারণে সে খাট থেকে নেমে সে ভয়ে ভয়ে সেই ঘর থেকে বের হলো। এরপর কবিতা ঘর থেকে বেরিয়ে যা দেখল তাতে তার সারা শরীরের রক্ত একেবারে ঠান্ডা হয়ে গেছিল। সে দেখল সেখানে কিছু মেয়ের আত্মা সেই হোস্টেলের বারান্দায় দাঁড়িয়ে আছে, আর তারা যেন আস্তে আস্তে কবিতার দিকে এগিয়ে আসছিল। তাদের পা যেন মাটিকে স্পর্শ করছিল না। তাদের সবাইকে দেখতে খুব ভয়ঙ্কর ছিল। কাউর তো চোখ ছিল না, আর কাউর চোখের মনিও ছিল না, আর কাউর চোখগুলো লাল লাল হয়ে জ্বলছিল। তাদের সারা শরীরে রক্ত শূন্য ছিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে কবিতা প্রচণ্ড দৌড়ে পালানোর চেষ্টা করে সেখান থেকে। এরপর হঠাৎই সেখানে ছন্দা মাসি কবিতার সামনে এসে দাঁড়ায় আর কবিতাকে বলে, কোথায় পালিয়ে যাচ্ছ কবিতা? বারিন্দায়, বারিন্দায় ওরা কারা ছিল? ওরা ওরা তো সাধারণ কেউ ছিল না, ওরা তো কোনো আত্মা ছিল। ওরা তো আত্মা নয়, ওরা তো এই হোস্টেলে থাকা স্টুডেন্ট, ওরা তো তোমার বান্ধবী। আর তখনই ছন্দা মাসি প্রচণ্ড রাগ করে কবিতাকে বলতে থাকে। আর এই কথা বলতে বলতে হঠাৎ ছন্দা মাসি একটা প্রচণ্ড ভয়ঙ্কর আত্মার রূপ নেয়। এরপর কবিতা এই হোস্টেলের সব সত্য একেবারে জানতে পেরে যায়। এরপর হোস্টেল থেকে প্রচণ্ড আর্তনাদ শোনা যায়। এরপর কেটে যায় একটা বছর। হ্যাঁ, আমি গার্লস হোস্টেলের সামনে আছি। না না, আমার কোনো সমস্যা হয়নি এখানে আসতে। আচ্ছা, আমি এখন রাখছি, পরে কথা হবে। নমস্কার, আমাদের চ্যানেলে গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।